গণিতের খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্টস, একটা হচ্ছে পিওর ম্যাথ এবং একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। আমরা জানি সাধারণত গণিতের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে পিওর ম্যাথ এবং একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। সো পিওর ম্যাথ কি? পিওর ম্যাথ নিয়ে আমরা ইতোপূর্বে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। অর্থাৎ গণিতের যে বিষয়গুলো জানার জন্য বা শেখার জন্য আমাদের পূর্ববর্তী ধারণার প্রয়োজন হয়, সেইটাই হচ্ছে পিওর ম্যাথ। ফর এক্সাম্পল, আমরা যদি বিষয়টাকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করেন আপনি একটা জ্যামিতি সলভ করবেন, আপনি একটা জ্যামিতি নিয়ে আলোচনা করবেন। সো এইটার জন্য আমাদের কিন্তু পূর্ববর্তী ক্লাসের বা পূর্ববর্তী বিষয়ের ধারণাগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন জ্যামিতি বিভিন্ন জিনিস জানতে হলে আমাদের রেখা কি, কোণ কি, ত্রিভুজ কি, বর্গ কি, বা এই টাইপের কনসেপ্টগুলো কিন্তু আমাদের জানতে হয়। অর্থাৎ পূর্ববর্তী ধারণা আমাদের জানা থাকতে হয়। সো ওই যে পূর্ববর্তী ধারণা থেকে যখন পরবর্তী ধারণাগুলো আমরা পাই, তখন সেই বিষয়গুলো হচ্ছে পিওর ম্যাথ। এবং অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে গণিতের একেবারে স্বতন্ত্র একটি শাখা, যেইটার জন্য আমাদের পূর্ববর্তী কোনো ধারণার প্রয়োজন হয় না, যেইটা একেবারে নতুন ভাবে শুরু হয়, সেইটার নামে হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। সো যেহেতু আজকের এই ক্লাসে আমরা ফলিত গণিতের পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা করব, অর্থাৎ মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টারে আমরা যাই আলোচনা করব না কেন, সেগুলো টোটালি হচ্ছে নতুন একটা ধারা বা নতুন একটা টপিকস, নতুন একটা অধ্যায়, যেগুলো জানার জন্য, শিখার জন্য আমাদের পূর্ববর্তী ধারণার খুব একটা প্রয়োজন হবে না। কিন্তু একেবারেই প্রয়োজন হবে না এইটা বলাটাও আসলে ভুল হবে। আমাদের আমাদের এই চ্যাপ্টারটা পড়ার জন্য যে টপিকসগুলোর ধারণা আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই ইন্টিগ্রেশনের ধারণা থাকতে হবে, ইন্টিগ্রেশনের ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে জোড় ও বেজোড় ফাংশনের ধারণা থাকতে হবে, জোড় ও বেজোড় ফাংশনের ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশনের, পর্যায়বৃত্ত ফাংশনের ধারণা থাকতে হবে। ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে জানতে হবে, ত্রিকোণমিতির সূত্রগুলো জানতে হবে এবং ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল এর যে প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলো আমাদের জানতে হবে। সো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে, যদিও অ্যাপ্লাইড ম্যাথের মধ্যে পূর্ববর্তী ধারণার খুব একটা প্রয়োজন নেই, বাট এই টপিকস গুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি এই অ্যাপ্লাইড ম্যাথের বিষয়গুলো জানতে পারবেন। আচ্ছা, এখন দেখেন ইন্টিগ্রেশনের কোন বিষয়গুলো আমরা জানবো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের জানতে হবে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলোর একেবারে প্রপার অ্যাপ্লিকেশন আমাদেরকে জানতে হবে। কখন কোন ফর্মুলা আমরা ব্যবহার করব সেইটা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে একটা ফাংশন দেখে আপনাকে অবশ্যই বুঝতে হবে ফাংশনটি জোড় ফাংশন নাকি বেজোড় ফাংশন, এই বিষয়টা সম্পর্কে আপনার একেবারে ডিটেইলস ধারণা থাকতে হবে। পর্যায়বৃত্ত ফাংশন এই অধ্যায়ের একেবারেই ভাইটাল একটা বিষয়। আপনি যদি পর্যায়বৃত্ত ফাংশন না বোঝেন, তাহলে এই অধ্যায়ের কিছুই বুঝবেন না। ত্রিকোণমিতির সূত্রগুলো আপনার লাইনে লাইনে কাজে লাগবে, এবং ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যুগজের যে প্রপার্টিস গুলো আছে, সেইগুলো সম্পর্কেও আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ওকে, তো আমরা একটা একটা করে বিষয়গুলোকে একটু প্র্যাকটিক্যালি আমরা বোঝার চেষ্টা করি। তো দেখেন, প্রথম বিষয় হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমরা জানবো। দেখেন, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমরা জানবো, আশা করি আমরা জানবো। জোড় ফাংশন, বেজোড় ফাংশন সম্পর্কে আমরা জানবো, এখানে সবগুলো বিষয় সম্পর্কে আমরা জানবো। তবে সবার আগে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে আমরা একটু ধারণা নিব, তারপর হচ্ছে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রালের ধারণাগুলো কি সেইটা সম্পর্কে আমরা এখন একেবারে একটা সুস্পষ্ট ধারণা লাভ করব। ওকে ওকে, সো দেখেন, আমরা এখান থেকে নির্দিষ্ট যোগজের যে ধর্মাবলী আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সো প্রথম, নির্দিষ্ট যোগজের অনেক ধর্ম আছে, বাট যে প্রপার্টিস গুলো আমাদের বেশি পরিমাণে কাজে লাগবে সেইগুলোই আসলে এখানে আমরা একটু আলোচনা করব। সো প্রথমটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি
এফ অফ এক্স ডিএক্স সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ, দেখেন এখানে লোয়ার লিমিট ছিল এ, আপার লিমিট হচ্ছে বি। আমরা যদি লিমিটটাকে চেঞ্জ করে দেই তাহলে সামনে একটা মাইনাস থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের প্লাস আছে, এখানে যদি মাইনাস দেই তাহলে এই যে লোয়ার লিমিট ছিল এ এটা চলে যাবে আপার লিমিটে, আপার লিমিট ছিল বি এটা চলে আসবে লোয়ার লিমিটে। অর্থাৎ আমরা এই বিষয়টা তখনই করি বা এই এই প্রপার্টিসটা আমরা তখনই অ্যাপ্লাই করি যখন আমরা এমন একটা ইন্টিগ্রাল পাই যেখানে লোয়ার লিমিটটা হয়ে যায় বড়, আপার লিমিটটা হয়ে যায় ছোট। বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো মনে করেন আমার কাছে একটা প্রপার্টিস, একটা ইন্টিগ্রাল আসলে এরকম 2 থেকে 1 x স্কয়ার dx। তো এখানে দেখেন আমরা জানি যে কোনো একটা ইন্টিগ্রাল করার ক্ষেত্রে আপনার লোয়ার লিমিটটা ছোট হতে হবে, আপার লিমিটটা বড় হতে হবে। কিন্তু এখানে দেখেন এখানে লোয়ার লিমিটটা হয়ে গেল বড়, আপার লিমিটটা হয়ে গেল ছোট। তো এই জিনিসটাকে আমরা সহজ করার জন্য মাইনাস দ্বারা গুণ করে এই লিমিটটাকে চেঞ্জ করে দেব x স্কয়ার dx। তাহলে x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3, আর লিমিটটাকে আমরা বসিয়ে দিব। তাহলে 2 বসালে 2 কিউব অর্থাৎ 8 ডিভাইডেড বাই 3, 1 বসালে 1/3। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 7 অর্থাৎ 7 7 ডিভাইডেড বাই 3। হ্যাঁ ঠিক আছে, 2 কিউব 8 1 7। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই প্রপার্টিসের ব্যবহার। আমরা এই প্রপার্টিসটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এই টাইপের কিছু একটা আসবে যে লোয়ার লিমিটটা হচ্ছে বড়, আপার লিমিটটা হচ্ছে ছোট, তখন হচ্ছে আমরা এই প্রপার্টিসটা ব্যবহার করব। ওকে, তারপরের প্রপার্টিসে কি বলা হয়েছে দেখেন, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ জেড ডিজেড। তো বিষয়টাকে আমি একটু বোঝার চেষ্টা করি। সো মনে করেন আমাদের এরকম একটা প্রশ্ন আছে 2 থেকে 5 2x dx, ঠিক আছে। এখন আপনি এখানে মনে করেন ধরলেন x = z। তো আমরা যখনই কোনো একটা ইন্টিগ্রালের কোনো একটা পার্টের মান ধরবো তার ঠিক পরের কাজে হচ্ছে আমাদের সেটাকে অন্তরীকরণ করা। কি করা? অন্তরীকরণ করা। তো x এর অন্তরীকরণ হচ্ছে dx, z এর অন্তরীকরণ হচ্ছে dz। অন্তরীকরণ করার কাজ শেষ, এখন আমাদেরকে লিমিট পরিবর্তন করতে হবে। সো x এবং হচ্ছে z। সো x এর লিমিট দেখেন, এখানে x এর লিমিট হচ্ছে 2 থেকে 5। সো 2 থেকে 5, সো x এর জায়গাতে 2 বসালে z সমান 2, x এর জায়গাতে 5 বসালে z সমান হচ্ছে 5। তাহলে দেখেন যদি আমরা এখানে মান ধরি তাহলে আমাদের লিমিটটা সেম থাকবে, 2x টা হয়ে যাবে 2z আর dx টা হয়ে যাবে dz। তো এই টাইপগুলো আমরা তখনই অ্যাপ্লাই করি যখন আমাদের এমন একটা ইন্টিগ্রাল থাকে যেটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, আমাদেরকে মান ধরতে হয়, তখনই আসলে আমরা এই মেথডগুলো বা প্রপার্টিসগুলো ইউজ করে থাকি। আচ্ছা, এখানে বলা হয়েছে আচ্ছা এখানে এটা হচ্ছে সি, এটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি, এটা হচ্ছে সি। হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে যদি এ এবং বি এর মধ্যে একটি মান সি পাওয়া যায় তাহলে এটাকে আমরা দুইটা প্রপার্টিসে ভাগ করতে পারি। অর্থাৎ আমাদের এখানে ইন্টিগ্রেশনটা ছিল দেখেন এ থেকে বি, সো আমরা এ থেকে, আচ্ছা দেখেন এখানে সিটা কিন্তু এ এবং বি এর মধ্যে। সো মনে করেন এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো আমাদের আগে ইন্টিগ্রালটা কিন্তু এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ছিল, ঠিক আছে। এখন এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিব। সো একটা পার্ট হয়ে যাবে এই জায়গা থেকে এই জায়গা, আর একটা পার্ট হয়ে যাবে এই জায়গা থেকে এই জায়গা। তাহলে দেখেন এ থেকে সি আর একটা হচ্ছে সি থেকে বি, এবং এই সিটা কিন্তু এ এবং বি এর মধ্যে অবস্থিত। সো একটা ইন্টিগ্রালকে ভেঙে আপনি একাধিক ইন্টিগ্রালে ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে দেখতে হবে এর মধ্যে পয়েন্টটা কত আছে, সেই পয়েন্ট অনুযায়ী আপনি এটাকে আলাদা আলাদা টুকরা 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 করে ফেলতে পারবেন হিসাবের সুবিধার্থে। এবং এই কন্ডিশনগুলো আমরা তখনই অ্যাপ্লাই করি যখন কোনো কন্ডিশন দেয়া থাকে। যেমন আমাদের যদি এরকম একটা প্রশ্ন দেয়া থাকে, মনে করেন এফ অফ এক্স সমান 2x আর x স্কয়ার। 2x কখন দিল? যখন মনে করেন -π < x <0, আর এটা কখন দিল?
0 লেস দেন x লেস দেন পাই। তো এই টাইপের যখন কিছু একটা থাকবে তখন হচ্ছে আমরা আমাদের এই যে f of x যে ফাংশনটা থাকবে এইটাকে যখন আমরা ইন্টিগ্রালে ডিভাইড করে নিব তখন ব্যাপারটা এরকম হবে। এখানে দেখেন মাইনাস পাই থেকে পাই, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস পাই থেকে পাই f of x dx। তখন প্রথমে এটা হবে দেখেন মাইনাস পাই থেকে 0 f of x dx, এবং আরেকটা হচ্ছে 0 থেকে পাই, 0 থেকে পাই f of x dx। তো এই টাইপের যখন কিছু একটা আসবে তখন সেটাকে আমরা এভাবে দুইটা টুকরা বা তিনটা টুকরাকে ভাগ করে দিতে পারি, সেটা অবশ্যই আপনার কোয়েশ্চেন অনুযায়ী। তো এখানে যেহেতু আমাদের দুইটা পার্ট আছে, এরকম আপনি অনেক 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 কোয়েশ্চেন পাবেন ফুরিয়ার সিরিজের মধ্যে, যেগুলো সমাধান করার জন্য আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ এ 0 থেকে a f of x dx সমান হচ্ছে f of a minus x dx। এইটা জাস্ট আপনি একটু দেখে নেবেন, এটা আসলে নতুন কিছু না, এটার প্রমাণও আছে, সেটাও দেখে নিতে পারেন। তো এইগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রপার্টিজ এর ধর্মসমূহ। সো আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা যাব ফুরিয়ার সিরিজে। ওকে, এখন আমরা যাব ফুরিয়ার সিরিজে। তো ফুরিয়ার সিরিজটা কি দেখেন, এখন আমরা আমাদের মূল আলোচনাতে যাব। ওকে, সো প্রথমত আমরা জানবো ত্রিকোণমিতিক বহুপদী জিনিসটা কি। তো এই জিনিসটা আমরা জানবো কিভাবে দেখেন, প্রথমত হচ্ছে a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে p an cos nx প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে p bn sin nx আকারের যে সসীম বহুপদী। এটা কিন্তু অবশ্যই একটা সসীম বহুপদী, কারণ এখানে নির্দিষ্ট সংখ্যক পদ আছে। এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে, তার মানে অবশ্যই এটা একটা সসীম বহুপদী। এই সসীম বহুপদীকে ত্রিকোণমিতিক বহুপদী বলা হয়, যেখানে p হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে বড় পূর্ণ সংখ্যা, ডেফিনেটলি পূর্ণ সংখ্যা মনে রাখতে হবে, এটা কিন্তু ভগ্নাংশ হওয়া যাবে না। এবং এই যে a নট a n b n, অর্থাৎ এই যে a নট a n b n, এগুলোকে বলা হয় ফুরিয়ার ধ্রুবক বা ফুরিয়ার সহগও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক ধারা কি দেখেন, এই যে একটু আগে আমরা যে ধারাটা লিখেছিলাম সেইটার ধারার ক্ষেত্রে জাস্ট এখানে দেখেন a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, এই যে দেখেন ইনফিনিটি an cos nx প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx। এই যে এই আকারের অসীম ধারাকে, এটা কিন্তু সসীম ধারা না, এটা কিন্তু অবশ্যই অসীম ধারা। কারণ দেখেন, কারণ এখানে ইনফিনিটি আছে, তার মানে এখানে n সমান যখন আপনি 1 বসাবেন তখন এটা হবে a1 cos x, যখন 2 বসাবেন তখন a2 cos 2x, যখন 3 বসাবেন তখন a3 cos 3x, যখন আপনি ইনফিনিটি বসাবেন তখন এটা অসীম ধারা পর্যন্ত এটা চলে যাবে, অসীম ধারা হয়ে যাবে। সো এই যে অসীম ধারাকে আসলে ত্রিকোণমিতিক ধারা বলা হয়ে থাকে, যেখানে ধারা, কারণ আপনি যদি n = 1 বসান তাহলে এই অংশটা হবে a1 cos 1x, যদি আপনি n = 2 বসান তাহলে a2 cos 2x, যদি n = 3 বসান তাহলে a3 cos 3x। এভাবে এটা একটা অসীম ধারা, কারণ এখানে ইনফিনিটি পর্যন্ত n এর মান দেয়া আছে, আবার sin এর ক্ষেত্রে n = ইনফিনিটি পর্যন্ত দেয়া আছে। তো এই আকারের ধারাগুলোকে ত্রিকোণমিতিক ধারা বলা হয়ে থাকে, যেখানে এই a0 an এবং bn এগুলো হচ্ছে ধ্রুবক। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন জানবো আমরা পর্যায়বৃত্ত ফাংশন কি, সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস পর্যায়বৃত্ত ফাংশন। সো দেখেন, যদি f of x plus t সমান f of x হয় তাহলে f of x কে পর্যায়বৃত্ত ফাংশন বলা হয়ে থাকে। আর এই যে t এটা হচ্ছে পর্যায়। অর্থাৎ দেখেন, এখানে মনে করেন f of x একটা ফাংশন, এখন এই x এর পরিবর্তে আমরা যদি x plus t বসাই, দেখেন x এর পরিবর্তে আমরা x plus t বসানোর পরেও যদি আপনি আপনার মূল ফাংশনটাকে পেয়ে যান, অর্থাৎ এইটা সমান যদি আপনি f of x পেয়ে যান, তখন সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত ফাংশন। এবং এই যে এই টিটা হচ্ছে তার পর্যায়কাল, অথবা এটাকে আমরা পর্যায় বলতে পারি, এটা হচ্ছে তার পর্যায়কাল। আচ্ছা, তাহলে পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে একটা তরঙ্গস্থিত বস্তু যে সময়টা নেয়, মানে সেই কালটাই হচ্ছে পর্যায়কাল। তো ব্যাপারটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি।
ব্যাপারটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনাকে আমি একটা ফাংশন দিলাম f of x equal to sin x ফাংশন, f of x equal to sin x ফাংশন। এখন যদি আমরা x এর পরিবর্তে x plus 2 পাই বসাই, তাহলে ব্যাপারটা হবে এরকম, sin এটা হবে কি x plus 2 পাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 2 পাই। 2 পাই মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে 4 into pi by 2 plus x। এখন দেখেন এই 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। সো এটাকে আমরা ওই যে চতুর্ভাগের সাথে মিলাবো, অর্থাৎ চারটা কোঅর্ডিনেট আছে আমরা জানি, চারটা চতুর্ভাগ আছে, সেই চারটা চতুর্ভাগের সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই 2 পাইকে আমরা 4 into pi by 2 লিখতে পারি। এখন দেখেন এটাকে যদি আমরা এখন চিত্রের মাধ্যমে বুঝি, তো এখানে 90 ডিগ্রি কয়টা? চারটা। তাহলে একটা চতুর্ভাগ, দুইটা চতুর্ভাগ, তিনটা চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ প্লাস এক্স। এক্স মানে হচ্ছে সামথিং, তার মানে এটা প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। তাহলে এখানে সাইনটা সাইনই থাকবে, কারণ আমরা জানি যে এটাকে এভাবে আমরা জানি যে অল স্টুডেন্ট টেক কেয়ার। এই ঘরের মধ্যে সবাই পজিটিভ, এই ঘরের মাঝে সাইন এবং কসেক পজিটিভ, এই ঘরের মাঝে ট্যান এবং কট পজিটিভ, এই ঘরের মধ্যে কস এবং সেক পজিটিভ। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে এক্স। তো প্রথম বিষয় হচ্ছে এটা যেহেতু জোড় সংখ্যা, এটা যেহেতু জোড় সংখ্যা, তাই সাইনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই 90 ডিগ্রির সাথে যেহেতু জোড় সংখ্যা আছে 4 জোড়, তাই এটা পরিবর্তন হবে না। বাট যদি এটা বেজোড় হতো তাহলে কিন্তু এটা কস হয়ে যেত, আর মাইনাস হবে না, কারণ এটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের সবই হচ্ছে পজিটিভ। তাহলে দেখেন এই যে f of x plus 2 পাই সমান আমরা কি পেলাম? আমরা পেলাম f sin x। সো এটাকে আমরা লিখতে পারি f of x plus 2 পাই সমান sin x। sin x সমান কি ছিল? f of x। তার মানে sin x হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন। sin x হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন এবং তার পর্যায় হচ্ছে কত? 2 পাই। এটা হচ্ছে sin x এর পর্যায় কাল, এটা হচ্ছে sin x এর পর্যায় কাল। আশা করি ক্লিয়ার। এরকম আরো অনেক ফাংশন আছে, cos x আছে, cos x এর পর্যায় কাল হচ্ছে আপনার 2 পাই, cos x এর পর্যায় হচ্ছে 2 পাই, tan এবং cot এর পর্যায় হচ্ছে পাই। এরকম অনেক ফাংশন আছে যেগুলো আপনি কম্পেয়ার করতে পারেন। তো এটার সূত্রটা কি দেখেন? সূত্রটা হচ্ছে, দেখেন সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। sin nx এর পর্যায়কাল সূত্র, sin nx বলেন বা cos nx বলেন, এর পর্যায়কালের সূত্র হচ্ছে 2n। একটু লক্ষ্য করি আমরা। সো এটা sin x, সো এটা হচ্ছে সূত্রটা হচ্ছে 2 পাই বাই n, সূত্রটা হচ্ছে 2 পাই বাই n। এখন যখন আমরা sin x এর পর্যায় নির্ণয় করব, এটা কিন্তু সূত্র, এটা হচ্ছে সূত্র দেখেন। তাহলে এটা যেহেতু সূত্র, তো যখন আমরা sin n সমান যখন 1 বসাবো তখন হয়ে যাবে cos x। তো cos x এর পর্যায়কাল হবে 2 পাই বাই 1, দ্যাট মিন্স 2 পাই। তারপর হচ্ছে sin x এর পর্যায় হবে 2 পাই। এখানে x এর সহগ হচ্ছে 1, দেখেন x এর যে সহগ সেটাই হচ্ছে n, তাহলে 1 সমান হচ্ছে 2 পাই। সো যদি আমরা এখন cos 2x এর বের করি, cos 2x এর পর্যায় হবে কি 2 পাই বাই 2, অর্থাৎ পাই। সেম হচ্ছে sin 2x এর পর্যায় হচ্ছে 2 পাই বাই 2, দ্যাট মিন্স পাই। এইগুলো হচ্ছে sin nx cos nx এর সূত্র। আর tan nx বা cot nx এর যে সূত্র সেটা হচ্ছে পাই বাই n। এই জন্য হচ্ছে tan x এর পর্যায় হচ্ছে আপনার পাই, tan x এর পর্যায় হচ্ছে পাই, cot x এর পর্যায় হচ্ছে পাই। আচ্ছা, পর্যায় জিনিসটা যদি আমরা আরেকটু ডিটেইলস বোঝার চেষ্টা করি, যদি আমি বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করেন আমি একটু চিত্র অঙ্কন করি। সো এইটা হচ্ছে আমাদের মাইনাস পাই, এটা হচ্ছে পাই। তাহলে দেখেন এই জায়গা থেকে একটা কম্পন শুরু হয়ে, এখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে হাফ কম্পন আর এটা হচ্ছে হাফ কম্পন।
তাহলে এই যে দেখেন এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যেতে তার সময় লেগেছে 2 পাই। কতটুকু? 2 পাই। এই যে গ্রাফটা, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। সো এই মাইনাস পাই থেকে পাই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কিন্তু 2 পাই। এই এতটুকু পর্যন্ত ডিস্টেন্স কিন্তু কত? 2 পাই। এই জন্য সাইন এক্স এর পর্যায় হচ্ছে 2 পাই, অর্থাৎ প্রতি 360 ডিগ্রি পরে পরে একই পর্যায়ে আবার রিপিট হবে। আবার দেখেন এটাকে যদি আমি এদিকে বর্ধিত করি তাহলে ব্যাপারটা হবে এই জায়গা থেকে এই জায়গা অর্ধেক, আরো হচ্ছে এতটুক। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সে যত আসবে, আসতে তার সময় লাগবে 2 পাই। কতটুকু লাগবে? 2 পাই পর্যন্ত তার সময় লাগবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আসলে পর্যায়কাল। আমরা আশা করি এই পর্যায়কাল ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো দেখেন এখানে tan x এর পর্যায় হচ্ছে পাই, এরকম sin x এর পর্যায় হচ্ছে 2 পাই, এরকম আরো অনেক পর্যায় আছে যেগুলোকে আমরা আসলে দেখতে পারি। এখন আমরা দেখব যে ফুরিয়ার ধারাটা কি। এতক্ষণ তো আমরা একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এখন দেখব ফুরিয়ার ধারাটা আসলে কি। তাহলে দেখেন আমরা সরাসরি একটা ডেফিনেশনে একটু চলে যাই। তো এখানে কি বলেছে? এখানে বলা হয়েছে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে 2 পাই পর্যায় বিশিষ্ট একটি পর্যায়বৃত্ত এক মানি ফাংশন, মানে এটা এক মানি ফাংশন, এক্স এর মানের উপর ডিপেন্ড করবে, যাকে ত্রিকোণমিতিক ধারায় বিস্তার করা যায়। তাহলে এই যে দেখেন এতটুকু পর্যন্ত আমরা জানি যে এতটুকু আকারের যে বহুপদীটা ছিল সেটাকে ত্রিকোণমিতিক বহুপদী বলা হয়ে থাকে। তো এটাকে যদি আমরা একটা ফাংশন দ্বারা প্রকাশ করি তখনই সেটা হয়ে যাবে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা। আর এখানে এ নট এ এন বি এন এর মান আছে, এবং এখানে এই যে এ নট সমান হচ্ছে 1/পাই। দেখেন এই তিনটা জিনিসটাকে আমরা একটু মনে রাখার জন্য একটু পদ্ধতি অবলম্বন করি। দেখেন তিনটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে 1/পাই, প্রথমে 1/পাই, তিনটার ক্ষেত্রে লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। এখন বাকিগুলো দেখেন আমরা যে সূত্র লিখেছিলাম, আমাদের সূত্রটা এরকম ছিল a0/2 অর্থাৎ f of x equal to a0/2 summation of n equal to 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। তাহলে দেখেন এখানে a n এর সাথে cos nx, সো যখন আপনি a n এর মান বের করবেন তার সাথে হবে cos nx আর হচ্ছে dx। আচ্ছা, a নটের সাথে কিছুই নাই, তাই a নটের সাথে শুধু f of x dx, f of x dx, f of x সবগুলোর সাথেই থাকবে, সবগুলোর সাথেই f of x থাকবে, সবগুলোর সাথেই dx থাকবে। দেখেন এতটুকু পর্যন্ত অংশ সবগুলোর সাথে থাকবে এবং সবটির সাথে একটা করে dx থাকবে। এটা হচ্ছে প্রথম বিষয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে a নটের সাথে কোনো কিছু থাকবে না, কারণ a নট এখানে সিঙ্গেল। এখানে a n এর সাথে আছে cos nx, সো a n যখন করবেন তখন তার সাথে এখানে cos nx গুণ করতে হবে। আর এখানে b n এর সাথে আছে sin nx, সো এখানে b n এর মান বের করার সময় তার সাথে sin nx গুণ করতে হবে। আর এই যে a নট a n b n এগুলাকে ফুরিয়ার সহগ বা ফুরিয়ার ধ্রুবক বলা হয়ে থাকে, যেখানে n এর মান 1 2 3 এভাবে চলতে থাকে। এবং এই যে ধারাটা, এই ধারাটাকে বলা হয়ে থাকে ফুরিয়ার ধারা, এগুলাকে বলা হয়ে থাকে ফুরিয়ার ধারা। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ যুগজ নিয়ে আলোচনা করব, যে যুগজগুলো আমাদের সামনে আমাদের অধ্যায়ে অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে প্রথমত আপনাকে দেখতে হবে যে এখানে m এবং n এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এগুলা কি? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা মানে 0 থেকে বড় সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে মাইনাস পাই থেকে পাই সাইন nx dx, মাইনাস পাই থেকে পাই সাইন nx dx সমান হচ্ছে 0। এখন এখানে n এর মান যতই হয় না কেন তার মান 0ই হবে। সহজভাবে বোঝাই, এখানে x এর জায়গাতে যদি আমি পাই বসাই তাহলে ব্যাপারটা এরকম হবে sin n পাই, sin n পাই এর মান অলওয়েজ 0। যদি আপনি n এর মান 1 বসান তাহলে হবে sin পাই which is 0, যদি 2 বসান তাহলে sin 2 পাই which is 0, 3 বসালে sin 3 পাই which is 0, যদি আপনি 100 বসান বা 200 বসান তাহলে 200 পাই সমানও 0। অর্থাৎ sin যে কোনো পাই সমান 0, তবে এখানে যে কোনোটা কিন্তু অবশ্যই ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তার মানে এগুলো ভগ্নাংশ হওয়া যাবে না, দশমিক হওয়া যাবে না, এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা।
মানে পজিটিভ পূর্ণ সংখ্যা আর কি, 0 থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে এগুলো অবশ্যই 0 থেকে বড় হবে। কি হবে? 0 থেকে বড় হবে। তো এই সকল মান হচ্ছে 0। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন cos n পাই সমান -1 টু দি পাওয়ার n। এগুলো সূত্র, এই সূত্রটা আপনি প্রতিটা অঙ্কতে আপনার ব্যবহার করতে হবে। cos n পাই সমান -1 টু দি পাওয়ার n। এখন যদি আমরা n = 1 বসাই তাহলে হবে cos পাই সমান -1 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 1। যদি আমি 2 বসাই তাহলে 2 পাই সমান -1 স্কয়ার, দ্যাট মিন্স 1। 3 বসালে 3 পাই সমান -1 কিউব অর্থাৎ -1। 4 যদি বসাই তাহলে cos 4 পাই সমান -1 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 1। এভাবে হচ্ছে cos এর মানগুলো। তবে মূল সূত্র হচ্ছে এইটা যে cos n পাই সমান -1 টু দি পাওয়ার n। আশা করি ক্লিয়ার। এবং এই যুগজগুলো আপনার কিন্তু কাজে লাগবে, এগুলো আপনার মনে রাখতে হবে। তো এইটা সমান হচ্ছে 0। এই এখানে প্রত্যেকটা যুগজের মান আমরা জাস্ট একটু মনে রাখবো। এই যুগজগুলা আমাদের সামনে যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন এইগুলো আপনি প্রচুর পরিমাণে সামনে পাবেন এবং এইগুলোর মানও আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা একটু দেখি। এটা কিন্তু একটু নতুন। দেখেন, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এই সূত্রটা কিন্তু আমরা আগে পড়ে এসেছিলাম, এইটাও সেম বিষয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন এই সূত্রটাকে আমরা নতুন একটা প্যাটার্নে আমরা সমাধান করব। প্রশ্ন হচ্ছে কেন ভাই, আমরা কেন করব? দেখেন, আপনার এরকম sin x cos x যুক্ত এরকম অনেক ফাংশন আপনি পেয়ে যাবেন যেগুলোকে আপনি এই সূত্রের মধ্যে সমাধান করতে গেলে অসীম সংখ্যক বার ইন্টিগ্রেশন করার পরও আপনি একটা চূড়ান্ত সমাধানে আসতে পারবেন না। তো এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এই সূত্রের সূত্রপাত হয়েছে। সো সূত্রটি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সূত্রতে বলা হয়েছে ইউ এবং ভি হচ্ছে x এর দুইটা ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান ইউ ভি1, অর্থাৎ এখানে এই যে ভি1 ভি2 দেখেন, এখানে প্রাইম, উপরে প্রাইম মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর নিচে নাম্বার দেওয়া মানে হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ ইউ কে করব আমরা ডিফারেন্সিয়েশন এবং ভি কে করব আমরা ইন্টিগ্রেশন। দেখেন, এখানে ইউ কে করব ডিফারেন্সিয়েশন, ভি কে ইন্টিগ্রেশন, ইউ ডিফারেন্সিয়েশন ভি ইন্টিগ্রেশন, ইউ ডিফারেন্সিয়েশন ভি ইন্টিগ্রেশন, ইউ ডিফারেন্সিয়েশন ভি ইন্টিগ্রেশন। প্রথমটার ক্ষেত্রে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, এইভাবে প্লাস মাইনাসের চিহ্নটা পরিবর্তন হবে। ঠিক আছে। এইটা নিয়ে আমরা অনেক অঙ্ক আমরা চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। সো এখানে আর এটা নিয়ে আমি আলোচনা করছি না। দেখেন, এখানে বলা হয়েছে ইউ প্রাইম মানে হচ্ছে ডিডিএক্স অফ ইউ, ইউ ডবল প্রাইম মানে হচ্ছে ডি স্কয়ার ইউ বাই ডিএক্স স্কয়ার, ভি1 মানে হচ্ছে ভি ডিএক্স অর্থাৎ একবার ইন্টিগ্রেশন, ভি2 মানে হচ্ছে ভি1 কে ইন্টিগ্রেশন অর্থাৎ দুইবার ভি কে ইন্টিগ্রেশন। ভি1 কে একবার ইন্টিগ্রেশন করা যে কথা, ভি কে দুইবার ইন্টিগ্রেশন করা একই বিষয়। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়। এখন আসেন ফুরিয়ার ধারার অবিচ্ছেদের জন্য যে পর্যাপ্ত শর্তগুলোকে আমরা জাস্ট একটু শর্তগুলো দেখে নিব। তো অবিচ্ছিন্ন ফাংশনের সকল সুষম অভিসারী ধারা একটি অবিচ্ছিন্ন ফাংশন হয় সব সময়। আচ্ছা, কোন ফাংশন f of x এর ফুরিয়ার ধারা সুষম অভিসারী হবে যদি সেটা তিনটা শর্ত সিদ্ধ করে। সো প্রথম শর্ত হচ্ছে এটা -π থেকে π ব্যবধিতে এটা অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন ফাংশন কি সেটা আমরা জানি। তারপর হচ্ছে f of -π সমান f of +π হবে এবং f প্রাইম x খণ্ডক্রমে অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ f of x ও অবিচ্ছিন্ন হবে, f প্রাইম x টাও অবিচ্ছিন্ন হবে, দুইটাই অবিচ্ছিন্ন হবে। এই ব্যাপারটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। ডিরিচলেট শর্ত কি? তো ডিরিচলেট সাহেব কি বলেছিলেন দেখেন, ফুরিয়ার সাহেব যখন ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করেছিলেন তখন তিনি বলেছিলেন যে প্রকৃতিতে ঘটে যাওয়া অধিকাংশ ঘটনাকে আমরা সাইন এবং কসের ধারার মাধ্যমে রূপান্তর করতে পারি। তখন ডিরিচলেট সাহেব কিছু ধারা এনে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ভাই ঠিক আছে, আপনি এগুলা আপনার ধারার সাহায্যে সমাধান করে দেখান। তো তখন কিন্তু ফুরিয়ার সাহেব সেগুলাকে ঠিকভাবে সমাধান করতে পারেননি। তখন ফুরিয়ার সাহেব এবং ডিরিচলেট সাহেব মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা আমাদের দুইজনের প্রাপ্ত অনুসন্ধানের ভিত্তিতে আমরা এমন একটা ধারা বানাবো যে ধারাগুলো
ফুরিয়ার ধারায় সমাধান করা যাবে, তবে ফুরিয়ার ধারায় সমাধান করা যায় এমন সকল কোয়েশ্চেন বা এমন সকল সমস্যা অবশ্যই ডিরিচলেট শর্ত সিদ্ধ করে আসতে হবে। অর্থাৎ ডিরিচলেটের যে শর্তগুলা সেগুলো সিদ্ধ করলেই সেটা ফুরিয়ার ধারার সাহায্যে সমাধান করা যাবে। তার মানে আপনার পরীক্ষাতে যত প্রশ্ন আসবে সবগুলো কোয়েশ্চেনে কিন্তু ডিরিচলেট শর্তকে সিদ্ধ করবে। তো শর্তগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথম শর্ত হচ্ছে এটা -L এবং L এর মধ্যে এটা সংজ্ঞায়িত, অর্থাৎ এটা হচ্ছে একটা ওপেন ইন্টারভাল, অর্থাৎ এর মধ্যে এটা সংজ্ঞায়িত হবে, এর মধ্যে এটা থাকবে বা এটা বিদ্যমান থাকবে। এবং এটা খোলা ব্যবধিতে, এটা কিন্তু একটা ওপেন ইন্টারভাল, আমি আগে বলেছি। সো এই খোলা ব্যবধিতে f অফ x এবং f প্রাইম x খণ্ডক্রমে অবিচ্ছিন্ন, অর্থাৎ ফাংশন এবং তার যে ডেরিভেটিভ দুইটাই হচ্ছে অবিচ্ছিন্ন হবে। আর f অফ x প্লাস 2l ইকুয়াল টু f অফ x হবে, অর্থাৎ এইটা কিন্তু একটা পর্যায়বৃত্ত ফাংশন হবে। সো এই বিষয়টাই হচ্ছে ডিরিচলেট সাহেব বলেছিলেন এবং এই জিনিসটাকে ডিরিচলেট বা ডিরিচলেট শর্ত বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে -L থেকে L দ্বারা ফুরিয়ার ধারাটা কি? আচ্ছা, এখন একটু আমরা লক্ষ্য করি -L থেকে L টা কখন হবে আর পাই থেকে পাইটা, মানে -পাই থেকে পাইটা কখন হবে, ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টাকে আমরা একটু ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে -পাই থেকে পাই এই জিনিসটা কিন্তু আমরা আমাদের একটু আগে আমরা যেটা দেখেছিলাম এরকম, যে এটা হচ্ছে আমাদের -পাই, এইটা হচ্ছে পাই। সো এই রকম যখন একটা ত্রিকোণমিতিক ধারার সাহায্যে মিলে যায় তখন কিন্তু আমরা পাই দিয়ে করতে পারি। কিন্তু এইটা তো মনে করেন একটা ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এইগুলা ছাড়া যদি এর থেকে কম থাকে, যেমন মনে করেন এটা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, তখন হচ্ছে এই এলটা আমরা ব্যবহার করে থাকি। সো দেখেন -L থেকে L ব্যবধিতে 2L পর্যায় বিশিষ্ট একটা ফাংশন যদি f অফ x হয়, তাহলে তার ফুরিয়ার ধারাটা হবে এরকম, যে f অফ x ইকুয়াল টু n0/2 সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos, এখানে ছিল আমাদের cos nx, কিন্তু এখানে ওই যে nx এর জায়গাতে এখানে পাই বাই l জিনিসটাও চলে আসলো, এখানেও পাই বাই l জিনিসটা চলে আসবে। তো এইটাই হচ্ছে আমাদের -L থেকে L ব্যবধিতে ফুরিয়ার ধারা, আর এখানে l টা হচ্ছে তার লিমিট এবং -L থেকে L হচ্ছে তার ব্যবধি এবং 2L টা হচ্ছে তার পর্যায়কাল। সো এইখানে a0 সমান হচ্ছে 1/L -L থেকে L f of x dx, an সমান এত এবং bn সমান হচ্ছে এত। সো আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে আমরা দেখব পার্সিভাল অবেটটা কি। তো যদি f of x ফাংশনটি ফুরিয়ার ধারা -L থেকে L ব্যবধিতে অভিসারী হয়, যদি এটা অভিসারী হয়, একটা ধারাকে আমরা অভিসারী ধারা কখন বলতে পারি? যখন ওই ধারাটা সসীম হবে, বিদ্যমান হবে এবং অনন্য হবে। সসীম মানে কি? সসীম মানে এটার একটা নির্দিষ্ট মান থাকবে, তারপর হচ্ছে কি বিদ্যমান থাকবে, অর্থাৎ ওই যে থাকা ব্যাপারটাই হচ্ছে বিদ্যমান থাকা, যে ওইটার একটা মান আছে, মানে ওইটার একটা মান আছে, এই যে থাকার যে কনসেপ্টটা এটাই হচ্ছে বিদ্যমান থাকা। আর একটা একক মান থাকবে, সসীম, বিদ্যমান এবং অনন্য হবে, অর্থাৎ এটার যে লিমিটটা হবে সেটা ইউনিক হবে। ওকে, সো একটা ফাংশন এর ফুরিয়ার ধারা হচ্ছে -1L থেকে L ব্যবধিটা এটা অভিসারী হবে, তাহলে এই যে কনসেপ্টটা এইটাই হচ্ছে আমাদের পার্সিভাল অভেদ, এই জিনিসটি হচ্ছে আমাদের পার্সিভাল অভেদ। সো কি বলা হয়েছে? 1/L -L থেকে L f of x হোল স্কয়ার dx সমান n02/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an স্কয়ার প্লাস bn স্কয়ার, আর এখানে a0 an bn হচ্ছে ফুরিয়ার ধ্রুবক। এইটাই হচ্ছে আমাদের পার্সিভাল অভেদ। এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে জোড় ফাংশন, তারপর হচ্ছে কি জোড় ফাংশন। সো জোড় ফাংশনটা কি? জোড় ফাংশনটা হচ্ছে একটা ফাংশনকে আমরা জোড় ফাংশন বলতে পারবো যদি ওই কন্ডিশনটা এটা সিদ্ধ করে, এই শর্তটা সিদ্ধ করে এটা হচ্ছে জোড় ফাংশন, আর যদি সিদ্ধ না করে তখন সেটা হচ্ছে বেজোড় ফাংশন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে f of -x সমান f of x, এই শর্তটা যখন সিদ্ধ করবে তখন সেটা হচ্ছে জোড় ফাংশন। চলুন আমরা কিছু জোড় ফাংশন দেখি এবং কিছু বেজোড় ফাংশনে এখানে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, সো জোড় ফাংশনে কি বলেছে? জোড় ফাংশনে বলা হয়েছে যে f of -x সমান f of x হবে, এই শর্তটা যখন সিদ্ধ করবে তখন সেটা হচ্ছে জোড় ফাংশন। আচ্ছা, সো আমরা এখানে একটা কোয়েশ্চেন লিখি, মনে করেন f of x সমান x স্কয়ার,
আচ্ছা, এইটা আমরা একটা প্রশ্ন লিখলাম। এখন এখানে দেখেন, এখানে জাস্ট এক্স এর জায়গাতে মানে জাস্ট এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসানো হয়েছে। সো আমরা জাস্ট এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাবো, বসিয়ে দেখব যে ওই শর্তটা এটা ফুলফিল করে কিনা, ফুলফিল করে কিনা। সো যদি আমরা এফ অফ এক্স এর জায়গাতে মানে এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাই, তাহলে মাইনাস এক্স হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার, দ্যাট মিনস এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স। সো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হয়ে গেল জোড় ফাংশন, এটা হয়ে গেল জোড় ফাংশন। আরেকটা এক্সাম্পল দেখি। মনে করেন এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স। সো এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসান, তাহলে এটা হয়ে যাবে cos মাইনাস এক্স। আমরা জানি যে cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, অর্থাৎ cos x। তাহলে f অফ মাইনাস এক্স সমান cos x, cos x মানে f অফ x। সো f অফ মাইনাস এক্স সমান f অফ x, দ্যাট মিনস f অফ x ইকুয়াল টু cos x হচ্ছে একটা জোড় ফাংশন। আচ্ছা, তাহলে বেজোড় ফাংশনটা কি আমরা একটু বুঝি। মনে করেন f অফ x ইকুয়াল টু x। সো আপনি x এর জায়গাতে বেজোড় ফাংশনের ডেফিনিশনটা হচ্ছে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস f অফ x মাইনাস এফ অফ এক্স। এই শর্তটা যখন সিদ্ধ করবে তখন সেটা হচ্ছে বেজোড় ফাংশন। সো এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাই, তাহলে এটা হবে মাইনাস এক্স। তো মাইনাস এক্স মানে হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে একটা বেজোড় ফাংশন। এরকম আরো অনেক ফাংশন আছে, যেমন সাইন এক্স ফাংশন হচ্ছে একটা বেজোড় ফাংশন। এরকম আরো অনেক 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 ফাংশন আছে যেগুলো বেজোড় ফাংশন হয়ে থাকে। এখন এখানে একটা প্রপার্টিজ ছিল আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের, একটা প্রপার্টিজ ছিল। এখানে প্রপার্টিজটা আমি এখানে একটু লিখি। এই প্রপার্টিজটা আপনাকে অবশ্যই জানতে হবে। দেখেন, একটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টিজ ছিল। প্রপার্টিজটা আমরা একটু লিখি যে মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এই অংশটা সমান 2 ইন্টু 0 থেকে পাই f of x dx, 0 থেকে a f of x dx, যখন f of x জোড় আর 0 হবে যখন f of x বেজোড়। এই জিনিসটাকে আমরা একটু প্রুফ করার চেষ্টা করি। এই জিনিসটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন, এই যে মাইনাস এ থেকে এ, তো এখানে এ বলতে যে কোনো একটা মান হতে পারে। যদি আপনি এ সমান 5 ধরেন, তাহলে এইটার লিমিটটা হয়ে যাবে -5 থেকে 5 f of x dx। যদি আপনি 2 ধরেন, তাহলে -2 থেকে 2। অর্থাৎ এই কন্ডিশনটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন এই দুইটা সেম থাকবে। এই দুইটা যখন সেম থাকবে, জাস্ট চিহ্নগুলো অপোজিট থাকবে, তখনই আপনি এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এইটার মান 2 ইনটু এত হবে, অর্থাৎ লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে, সামনে একটা 2 এসে যাবে যখন এই ফাংশনটা জোড় হবে, আর যখন বেজোড় হবে তখন 0। তো আমরা একটু আগে যে एग्जांपल দেখেছিলাম ওইটা দিয়ে দেখি। সো আমরা ধরেছিলাম f of x সমান x স্কয়ার। তো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি -5, যদি আমরা 5 নেই তাহলে -5 থেকে 5 x স্কয়ার dx। ওকে, সো এখানে x স্কয়ার dx এটা কিন্তু একটা জোড় ফাংশন। এটা কি জোড় ফাংশন? এখন এটাকে আমরা দুই ভাবে করে দেখব যে ব্যাপারটা আসলে কি দাঁড়ায়। সো x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3, লিমিট হচ্ছে -5 থেকে 5। তাহলে 1/3 কে সামনে নিয়ে নিলাম, 5 বসালে 5 কিউব মাইনাস 5 কিউব, অর্থাৎ 1/3। 5 কিউব 5 5 25, 5 25 125, মাইনাস মাইনাসে প্লাস 125, অর্থাৎ 250/3। 250/3। এইটা কখন? যখন আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটাকেই যেভাবে ছিল সেভাবে রেখে ক্যালকুলেশন করেছিলাম। এখন আমরা এই যে সামনে 2 নিয়ে আসি ক্যালকুলেশন করব। তাহলে 2 0 থেকে 5 x স্কয়ার dx। তো যদি করি তাহলে x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x কিউব বাই 3। তো 2/3 লিমিট যদি বসাই তাহলে 5 কিউব মাইনাস 0, 5 5 25, 5 25 125, 125 যদি গুণ 250 ডিভাইডেড বাই 3। তার মানে
যখন এফ অফ এক্সটা জোড় ফাংশন হবে তখন এই ইন্টিগ্রালটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই লোয়ার লিমিটটাকে জিরো করে, এই লোয়ার লিমিটটাকে জিরো করে এখানে আমরা 2 লিখে দিতে পারি। আর যখন যখন আমাদের এটা বেজোড় ফাংশন হবে তখন এই টোটাল ইন্টিগ্রালের মান 0 হবে সব সময়। তো বিষয়টাকে আমরা একটু প্রুফ করি যে ব্যাপারটা কি আদৌ সত্য নাকি মিথ্যা। আচ্ছা, সো আমরা ধরে নিলাম এফ অফ এক্স সমান এক্স। সো ইন্টিগ্রেশন করে দেখেন, যখন যখন এফ অফ এক্স বেজোড় ফাংশন তখন কিন্তু আপনি চাইলেও 2 সামনে আনতে পারবেন না, কারণ বেজোড় ফাংশনের ক্ষেত্রে এই ইন্টিগ্রালের মান আপনাকে সরাসরি বসিয়ে করতে হবে এই প্যাটার্নে, ঠিক এই প্যাটার্নে করতে হবে এবং করে দেখতে হবে যেটা 0 হয় কিনা। সো দেখেন -5 থেকে 5 এফ অফ এক্স সমান হচ্ছে এক্স, তাহলে এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স হয়ে যাবে এক্স স্কয়ার বাই 2 -5 থেকে 5 5 স্কয়ার -5 স্কয়ার, তার মানে হাফ ইনটু 0, দ্যাট মিন্স 0। তাহলে দেখেন বেজোড় ফাংশনের ক্ষেত্রে এই ইন্টিগ্রালের মান কিন্তু 0 হবে সদা সর্বদাই। আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে আপনি জোড় ফাংশনের অনেক এক্সাম্পল আছে, আপনি এগুলো দেখতে পারেন। এরকম বেজোড় ফাংশনেরও অনেক এক্সাম্পল আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। এই দেখেন এটা হচ্ছে বেজোড় ফাংশন। সো এখানে আমি অপেক্ষা করছি না, আমি একটু নিচে চলে যাচ্ছি। ওকে, তারপরে দেখেন অর্ধপাল্লা ফুরিয়ার ধারা, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। যদি কোনো ফুরিয়ার ধারায় শুধু এবং শুধুমাত্র সাইন যুক্ত পদ থাকে অথবা শুধু এবং শুধুমাত্র কোসাইন যুক্ত পদ থাকে, তখনই আপনি সেই ধারাকে বলতে পারবেন হাফ রেঞ্জ ফুরিয়ার ধারা। অর্থাৎ হাফ রেঞ্জ ফুরিয়ার ধারাতে সাইন এবং কোসাইন দুইটা কখনোই একসাথে থাকবে না, ঠিক আছে। তো দেখেন এখানে যদি ফুরিয়ার ধারায় কেবলমাত্র সাইন অথবা কেবলমাত্র কোসাইন পদসমূহ বিদ্যমান থাকে, তখনই সেটা হয়ে যাবে হাফ রেঞ্জ ফুরিয়ার ধারা। তাহলে হাফ রেঞ্জ সাইন ধারাটা কি দেখেন, ওই যে সাইন ধারা মানে এখানে শুধু সাইন থাকবে, তখন হাফ রেঞ্জ সাইন ধারাটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx। আর এখানে bn সমান হচ্ছে এত 2/π 0 থেকে পাই এফ অফ এক্স সাইন nx, ঠিক আছে। ওকে, আর এটার কোসাইন দ্বারা অর্থাৎ হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন দ্বারা হচ্ছে এইটা, এবং এখানে a নট এবং a নট এবং bn, এটা an ছিল। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে an আর এটা হচ্ছে cos nx, cos nx, ঠিক আছে। কারণ এখানে an থাকলে an এর সাথে যা ছিল সেইটাই থাকবে। সো এই যে কনসেপ্ট, এটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারা, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারা। আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরো কিছু লেখা আছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, 0 থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটা কি? অ্যাকচুয়ালি ফুরিয়ার ধারা বিভিন্ন প্যাটার্নে হতে পারে। 0 থেকে পাই ব্যবধিতে, 0 থেকে 2 পাই ব্যবধিতে, -l থেকে l ব্যবধিতে, এই সূত্রগুলো জাস্ট একটু দেখে যাবেন। তাহলে 0 থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটা হচ্ছে যদি এফ অফ এক্স ফাংশনটি 0 থেকে পাই ব্যবধিতে পাই পর্যায় বিশিষ্ট বা পাই পর্যায় সহ সংজ্ঞায়িত হয়, তাহলে এটা ফুরিয়ার ধারাটা হচ্ছে এইটা। এগুলো জাস্ট একটু দেখে যাবেন। এই হচ্ছে আমাদের 0 থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা। আচ্ছা, তাহলে 0 থেকে 2 পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের 0 থেকে 2 পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা। তো এই ছিল আমাদের ফুরিয়ার ধারা রিলেটেড বেসিক আলোচনা বা বেসিক কনসেপ্ট বলতে পারেন। সো আমি চেষ্টা করেছি এই ক্লাসে ফুরিয়ার ধারা রিলেটেড যত ধরনের আলোচনা আছে সবগুলো ডিটেইলস বুঝিয়ে দেওয়ার জন্য। সো এরপরে যদি আপনারা না বুঝেন বা কারো কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।